This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বারবার শিরোনামে আসছে মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ কি নিজেদের হাব তৈরির একটা শখ হিসেবে ব্যবহার করছে জঙ্গিরা? মুর্শিদাবাদ কেন? আমরা কেন বলছি এই কথা? তার কারণ নওদা থেকে জঙ্গি সন্দেহে যে দুজনকে ধরা হয়েছে তাদেরকে জেরা করে যে সমস্ত তথ্য উঠে আসছে তা এক কথা বলতে গেলে মারাত্মক তথ্য। সাজিবুল, মুস্তাকিম তারা কি করতো জানেন? গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারছি আল কায়দা সহ একাধিক সংগঠনের বাংলাদেশিদের আশ্রয় দিত এই দুজন। আমার সহকর্মী কৌশিক এই নিয়ে ইন ডিটেল বলবে। আমি কৌশিকের কাছে যাব, কৌশিকের কাছ থেকে জানবো এ বিষয়ে আর কি জানা যায়। কৌশিক, এই ধৃতদের কাছ থেকে এখনো পর্যন্ত যা যা তথ্য পাওয়া যাচ্ছে তার লেটেস্ট আপডেট কি? কিভাবে অপারেট করতো তারা, কি জানা যাচ্ছে? আর দেখো, শুধুমাত্র যে আশ্রয় দ্বিতীয় একজন সাদ রানীকে আশ্রয় দিয়েছিল এমনটা নয়। বাংলাদেশি জঙ্গি সংগঠনের যেসব সদস্য রয়েছে তাদেরকে আশ্রয়দাতা ছিলেন এই সজিবুল, এবং পাশাপাশি তাদের আব্বাস, এর আগে যে আসাম এসটিএফের হাতে গ্রেপ্তার হয়েছিল আব্বাস শেখের যে মাদ্রাসা ছিল সেখানে যাতায়াত ছিল মাঝে মধ্যেই, এবং পাশাপাশি আব্বাসের যে মাদ্রাসা সেখানে ছাত্র ভর্তিও করিয়েছিলেন। পাশাপাশি তিনি চাঁদা তুলতেন এলাকায়, এবং সেই সব চাঁদা কিভাবে পাঠিয়েছেন, যে আসামের যে নূর ইসলাম তার কাছে পাঠিয়েছেন এবং সাদ রানীর কাছে পাঠিয়েছেন। পাশাপাশি যে গোয়েন্দারা আরও একটা বিস্ফোরক তথ্য যেটা পাওয়া গেছে, যে জেএমবি যে জঙ্গি সংগঠনের সদস্য রয়েছে এবং অন্যান্য যে আল কায়দা জঙ্গি রয়েছে তাদের, এবং এটি যিনি রয়েছে আনসারুল্লাহ বাংলা টিম এবিটি, তাদের সঙ্গে যোগাযোগের তিনি হ্যান্ডেলারদের নির্দেশ মতো তিনি কাজ করে আসতেন। এবং পাশাপাশি যে রাহমানি, জসিমউদ্দিন রাহমানি, তার ভিডিও, তার মোবাইলের সব থেকে বড় বিস্ফোরক অভিযোগ যেটা গোয়েন্দারা পেয়েছে, তার যে মোবাইল, সেই মোবাইলটা তারা বাজেয়াপ্ত করেছে এবং সেই মোবাইল থেকে যে জসিমউদ্দিন রাহমানি তার ভিডিও পেয়েছে। এবং পাশাপাশি কিন্তু বাংলাদেশের যে অন্যতম জঙ্গি ফারহান ইসরাক, তার সাথে কিন্তু সরাসরি যোগাযোগ ছিল এই সজিবুলের, এবং সেখান থেকেই সংগঠনে কে আসবে কে যাবে, কিভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করবে সেই সব বিষয়ে কিন্তু তার কিন্তু একদম পুরো নজরদারিতে ছিল। এবং তিনি যোগাযোগ রাখতেন টেলিফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে, তিনি হোয়াটসঅ্যাপ কলের মধ্যে বেশিরভাগ যোগাযোগ রাখতেন। এবং পাশাপাশি আরও যে মারাত্মক অভিযোগ রয়েছে যে তারা যেভাবে একের পর এক হ্যান্ডেলারদের কথাবার্তা তিনি শুনতেন, এবং সজিবুল এখানে যে মুখ্য ভূমিকায় পালন করতে সেটা বলা বাহুল্য। এবং তবে আরো বেশ কিছু তথ্য পাওয়ার আশা রয়েছে, যারা বাংলা এসটিএফ মনে করছে 14 দিনের জেল হেফাজতের আবেদন। অনলাইনে তাদের এই কনভারসেশন, সেই কনভারসেশন ট্র্যাক করে আরো গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে উঠে আসতে পারে এমনটাই আশা রাখা যাচ্ছে। কৌশিক, তুমি আমাদের সঙ্গে থাকো। এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নেটওয়ার্কগুলো জানতে পারা যাচ্ছে, তাতে একটা কথা আমরা বলবো, কাচের ঘরে বসে যদি অন্যের ঘরে ঢিল ছড়া যায় সেটা কি আদৌ বুদ্ধিমানের কাজ হবে? আপনারা বলুন তো। পাকিস্তানের কথা বলছি আমি। কেন বলছি? দেশের অর্থনীতি তাদের ভেঙে পড়েছে, কি আর আমি নতুন করে বলবো। পাক আফগান সীমান্তে তালিবানিদের সঙ্গে সংঘাত চরমে, আমরা সবাই জানি সেটা। হামলা, পাল্টা হামলায় রক্তাক্ত হচ্ছে পাকিস্তানের মাটি। ভাবুন একবার, এমন কঠিন পরিস্থিতিতেও ভারতের বিরুদ্ধে কলকাঠি নাড়তে দুবারও ভাবছে না পাকিস্তান। আমি কথা বলছি তার কারণ মুর্শিদাবাদ থেকে জঙ্গি সন্দেহে এই যে ধৃত যাদেরকে ধরা হয়েছে তাদেরকে জেরা করে তদন্তকারীরা এমন কিছু তথ্য পাচ্ছেন, তারা আশঙ্কা করছেন। আবার মুর্শিদাবাদ, আবার জঙ্গি সন্দেহে গ্রেফতার। নওদা থেকে পুলিশের জালে ধৃত জঙ্গি সাদ রানীর ভাই সহ দুজন। এসটিএফ এর হাতে গ্রেফতার সাদ রানীর ভাই সাজিবুল ইসলাম। সাজিবুলকে জেরা করে তারই বন্ধু মুস্তাকিমকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার 113 নম্বর ধারায় গ্রেফতার করা হয় দুজনকে। ধৃতদের জেরায় উঠে আসছে জঙ্গিদের টাকা সাপ্লাই দিত সাব শেখের পিসির ছেলে সাজিবুল। ধৃত সাজিবুল জঙ্গি কার্যকলাপে আর্থিক লেনদেনে যুক্ত। গোয়েন্দা সূত্রে খবর, সাজিবুল ইসলাম দুবাইয়ে শ্রমিক হিসেবে কাজ করত। সাজিবুলের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন ধরা পড়েছে। পাকিস্তান থেকে কিছু ব্যক্তি তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। পাকিস্তান থেকে ফান্ড দুবাই হয়ে ভারতের অ্যাকাউন্টে আসার ক্ষেত্রে সাজিবুলকে সাহায্য করত বন্ধু মুস্তাকিম। আয় বহির্ভূত সেই টাকা কেন তার অ্যাকাউন্টে এসেছে সে বিষয়ে স্পষ্ট উত্তর দিতে পারেনি সাজিবুল। সেই টাকা আবার ভারতে পাঠিয়েছে সাজিবুল। এরা দুজনেই নওদার কেদারতলা বাসিন্দা ধৃত জঙ্গি মিনারুল শেখের সঙ্গে যোগাযোগ রাখতো, এবং সেখানে হোয়াটসঅ্যাপে বেশ কিছু নথি মিলেছে তাদের কাছ থেকে, এবং সেই নথির ভিত্তিতে বেঙ্গল এসটিএফ এর একটি টিম আসে এবং ধৃত দুইজনকে জিজ্ঞাসাবাদের পর তাদেরকে গ্রেপ্তার করে।
স্বাভাবিকভাবে এইসব অভিযোগ মানতে নারাজ সাজিবুলের আত্মীয়রা। না কি কারণে ধরে নিয়ে গেছে পুলিশ আপনার স্বামী? সেটা বলে জানি জানিও না। সে কোনো মোবাইলে কোনো হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে কথা বলতে হবে? ওটা একদমই না, ওটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ কারোর সঙ্গে ছিল না। শব্দ আপনার মামা শ্বশুরের ছেলে, ওকে আসতো আপনাদের বাড়িতে? আসতাম না, ওর বাড়ি কেদারতলায়, মাঝে মধ্যে হয়তো আসতো, দেখা সাক্ষাৎ করতাম, পিসির বাড়ি এটা চলে যেত এরকম। এসে শুয়ে আছে, এসে গেট লাগালো, এসার পর বলছে দাম বলছে কে, বলছে থানার লোক। তার মানে দাম কি হইলো, বলছে সাজিবুল খেয়ে দিয়ে ধরলাম। ভৌগোলিক কারণে মুর্শিদাবাদে ঘাঁটি গেড়ে তুলেছে জঙ্গিরা। কাটা তার না থাকা সুযোগে অনুপ্রবেশ হচ্ছে বলে অভিযোগ। আর্থিক অনটনের সুযোগে টাকা দিয়ে স্থানীয়দের ব্যবহার করছে জঙ্গিরা। একই সঙ্গে সীমান্ত লাগোয়া এলাকায় খারিজি মাদ্রাসাগুলোকে ব্যবহার করে মগজ ধোলাই করছে জঙ্গিরা। এরপর এক জঙ্গি গ্রেপ্তারের ঘটনার পর থেকে মুর্শিদাবাদের আইন শৃঙ্খলা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, সেরকম উদ্বেগ বাড়ছে রাজ্যে। কৌশিক ঘোষ ও সিজার মন্ডলের রিপোর্ট, TV9 বাংলা। সাজিবুল, মুস্তাকিন, এদের দুজনকে কিভাবে ব্যবহার করো আমি জানবো। আমার সহকর্মী সিজার মন্ডল আমার সঙ্গে রয়েছেন। সিজারের কাছ থেকে জানবো, সিজার, এই সাজিবুল আর মুস্তাকিন এদের দুজনকে কিভাবে ব্যবহার করা হতো? পাকিস্তান ফান্ডিং কিভাবে হতো সিজার? দেখো, পাক ফান্ডিংয়ের যে বিষয়টা তুমি বললে বা কৌশিক বললো, সেটা যেমন একদিকে ঠিক, এবং কৌশিক যে তথ্যগুলো দিল সেখান থেকে দুটো বিষয় কিন্তু খুব স্পষ্টভাবে উঠে আসছে। এক হচ্ছে যে একাধিক বাংলাদেশি বিভিন্ন জঙ্গি সংগঠনে, মূলত আল কায়দা অ্যাফিলিয়েটেড যে সংগঠন, সেই সংগঠনের বহু লোক বাংলাদেশ থেকে এসছে এবং এদের মাধ্যমে তারা লজিস্টিক সাপোর্ট পেয়েছে, আশ্রয় পেয়েছে, নথি পেয়েছে এবং ভারতের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে গেছে। এটা একটা উদ্বেগের বিষয়। দ্বিতীয় উদ্বেগের যে বিষয়টা হচ্ছে ফান্ডিংটা, কারণ এই দুজনের নাম বারবার ফান্ডিংয়ে উঠে আসছে। তারা বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়েছে এবং সেখানে ফরেন ফান্ডিং অর্থাৎ পাকিস্তানের সরাসরি যোগ প্রমাণিত হচ্ছে এই সাজিবুলের অ্যাকাউন্ট ডিটেল থেকে। এবং তৃতীয় যে বিষয়টা আরও গুরুত্বপূর্ণ, সাজিবুল এবং মুস্তাকিন দুজনেরই বয়স 24-25 বছর এবং গোয়েন্দাদের দাবি অন্তত 7-8 বছর ধরে তারা এই কার্যকলাপে যুক্ত। তাহলে এটা প্রমাণিত হয় যে মুর্শিদাবাদে একদম 16-17 বছর বয়সী যারা কিশোর বা কিশোর থেকে কৈশোর পেরিয়ে তারা সদ্য যুবক হচ্ছে, তাদের একটা বড় অংশ তারা কিন্তু এই মৌলবাদের প্রতি আসক্ত হচ্ছে, তাদের মগজ ধোলাই হচ্ছে এবং এই ধরনের সংগঠনে তারা সক্রিয় ভূমিকা পালন করছে। এবং আরও যে আতঙ্কের বিষয়, যে একাধিক সংগঠনকে এক জায়গায় নিয়ে আসা, এর আগেও গোয়েন্দারা যেটা দাবি করছিলেন, এরা ধরা পড়ার পরে সেটা আরও স্পষ্ট যে আনসারুল্লাহ বাংলা টিম, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, এগুলোর যে আলাদা আলাদা সংগঠন, সেগুলো কোথাও একিউ অর্থাৎ আল কায়দা তাদের নিজেদের ছাতার তলায় আনছে, অর্থাৎ ক্রমশ শক্তি বৃদ্ধি করছে। বেশ সিজার, তার মানে সিজার, আমার সহকর্মী সিজার যেটা বললো যে এই মুহূর্তে এই জঙ্গি সংগঠনগুলো তারা এক ছাতার তলায় এসে বৃহত্তরভাবে কোনো অপারেশন চালানোর জন্য বোধ হয় এই স্ট্র্যাটেজিগুলো নিচ্ছে। কিন্তু এক্ষেত্রে এই নয়া মৌলবাদী সংগঠনের মাথা হিসেবে গোয়েন্দা নজরে এবার মুর্শিদাবাদ, আবারও মুর্শিদাবাদের এক বাসিন্দা যার বয়স 60 বছরের বেশি। আমি ঠিক এই বিষয়টা নিয়ে আমার সহকর্মী সুশোভনের কাছে যাব। সুশোভন, এই মৌলবাদী সংগঠনগুলো যেরকম সিজারও বলছিল, তাহলে কি আবারও এইভাবে মাথাচাড়া দেওয়ার একটা পরিস্থিতি খুঁজে পাচ্ছে, আশার আলো দেখছে তারা? নিঃসন্দেহে দেখো, পরিস্থিতি খুঁজে পাচ্ছে, তার কারণ মুর্শিদাবাদ জেলার 60 বছরের এই ব্যক্তি বর্তমানে গোয়েন্দাদের নজরে। যেই ব্যক্তি 2002 সালে কলকাতা পুলিশ থেকে গ্রেপ্তার করেছিল, জেলও কেটেছিল কি জন্য? সিমির সঙ্গে সে কাজ করতো সেই জন্য। এবং বর্তমানে দাঁড়িয়ে ইন্টারনেট কলের মাধ্যমে যেমন কথা বলছেন, এবং অন্যদিকে কিন্তু তার একেবারে নিজের যে গ্রুপ তৈরি করা বা নিজের একেবারে রিক্রুটমেন্ট তৈরি করা, তার কাজও শুরু করা হয়েছে। এবং অন্যদিকে কিন্তু যাতে ফান্ডিং হয়, অর্থাৎ অর্থ যাতে সংগ্রহ করা যায়, তার জন্য কিন্তু বেশ কিছু দেশের সঙ্গে তারা কথা বলা শুরু করেছে। অর্থাৎ এই যে জায়গায়, যেটা গুরুত্বপূর্ণ জায়গা, যে এই ব্যক্তি 2002 সালে গ্রেপ্তার হলেও এখনও পর্যন্ত ইন্টারনেট কলের মাধ্যমে যোগাযোগ রাখা, বেশ কিছু সদস্য সংগ্রহ করা, অর্থাৎ একেবারে নিজের গ্রুপ তৈরি করে নতুন সংগঠনের দায়িত্ব পেয়ে এই মুর্শিদাবাদের 60 বছরের ব্যক্তি, তিনি কিন্তু নিজের যে বলা যায়, নিজের যে একেবারে যে পুরনো ধাঁচে বা পুরনো ছন্দে ফিরে যে নিজের শক্তি বৃদ্ধি করে এবং সর্বোপরি একটা নিজের গ্রুপ তৈরি করে। বুঝতে পেরেছি, আবারও সেই নেক্সাস, সেই জাল বিস্তার। একেবারে সুশোভন সঙ্গে থাকো তাহলে। নেক্সাস জাল বিস্তারের চেষ্টা। পাশাপাশি শনিবার গাইঘাটা থেকে জাল পাসপোর্ট জালিয়াতির অন্যতম চক্রী মনোজ গুপ্তা, যার নাম, তাকে পাকড়াও করা হয়। যেই মহিলা মনোজকে আশ্রয় দিয়েছিল, তাকে ঘিরে এবার রহস্য দানা বাঁধছে। মারাত্মক অভিযোগ ওই মহিলার বিরুদ্ধে। তার বাড়িতে বাংলাদেশিদের নাকি যাতায়াত ছিল। ভাবুন এই পরিস্থিতির মধ্যে কিভাবে এই নেক্সাস চলতো, এই কাজ চলতো। শুধু তাই নয়,
মিডিয়ার সামনে নামও হারিয়েছেন তিনি। মনোজের গ্রেফতারির পর থেকে তিনি এলাকা ছাড়া হয়েছেন, বাড়িতে তালা ঝুলছে। দেখুন। আপনার নাম? আপনার নাম? আমার নাম সুমনা মল্লিক। কি? সুমনা মল্লিক। তাকে কি নামে জানাচ্ছিলেন আপনি? আমাকে বলতেন যে আমাকে সীমাই ডাকবে, কিন্তু আমি সীমা বলেই ডাকেছি, তাছাড়া আর কিছু সীমা বলেই ডাকতেন আপনারা? হ্যাঁ। আমার গ্রামের বাসিন্দা, তার নাম হচ্ছে পূর্ণিমা সাধুকা। এখন শ্বশুরবাড়ির টাইটেল হয়েছে চৌধুরী, পূর্ণিমা চৌধুরী। শুনলেন তো, মহিলা নিজের নাম বলছেন সুমনা মল্লিক। স্থানীয় পঞ্চায়েত সদস্য বলছেন তিনি পূর্ণিমা চৌধুরী সাধুকা। আবার প্রতিবেশী ভাড়াটিয়া বলছেন তার নাম সীমা। জাল পাসপোর্ট চক্রে এবার এই রহস্যময়ী মহিলার যোগ। ধৃত মনোজ গুপ্তাকে আশ্রয় দিয়েছিলেন গাইঘাটার এই মহিলা। গত শনিবার গাইঘাটার চাঁদপাড়া ঢাকুরিয়া থেকে পাসপোর্ট কাণ্ডে মূল চক্রী মনোজ গুপ্তাকে এই মহিলার ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ গোয়েন্দা দপ্তর। যদিও মহিলার দাবি ছিল তিনি মনোজকে চেনেনই না। এ বাড়িতেই তো থাকতো আপনার সঙ্গে বলছে। না স্যার, উনি প্রতিদিনকে রাত্রে এসেছে, এই পর্যন্ত আমি জানি, স্যার আমি কিছু বলছি। এবার এই মহিলাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। মহিলার কাছে যাতায়াত ছিল বাংলাদেশিদের, দাবি অঞ্চল তৃণমূল সভাপতির। মহিলার কাজকর্ম নিয়ে সন্দিহান গ্রামের পঞ্চায়েত প্রধানও। বিভিন্ন টাইপের লোকজনের বাড়িতে আসতো, কে বাংলাদেশি কে পাকিস্তানি সেখন তো দেখা সম্ভব না। তার লোক যা বলছে বাংলাদেশের লোকও আসতো ওনার বাড়িতে। এখানে ওর একটা ঠেক ছিল, কোথায় যায় সেটা আমরা জানি না। এটা একটা আশ্রয় কেন্দ্র, এখান থেকেও বেরিয়ে যেত কোথাও। আতঙ্কগ্রস্ত বাড়ির মতো আর কি, বাইরে দিকে বন্ধ থাকতো, ভিতরে লোকজন থাকতো, সেই রকম ভাবেই এলাকার লোকজন জানাতো। কিন্তু ভিতরে ভিতরে উনি যে এইরকম বাইরের মানুষকে আশ্রয় দিয়ে মানে অন্য কাজ করে সেটা আমাদের জানা ছিল না। এই মহিলা আগে ডুমা গ্রাম পঞ্চায়েতের ছেকাটিতে থাকতেন। সেখান থেকে জমি বিক্রি করে তিনি চলে গিয়েছেন। ছেকাটিতে থাকাকালীন তার বাড়িতে বাইরের লোকজনের আসা যাওয়া ছিল। এখন চাঁদপাড়া ঢাকুরিয়ার ভাড়া বাড়িতে থাকেন, সেই ঘর আবার তালাবন্দি। ওনার আশেপাশের লোক যারা আছে তারা আমাকে জানিয়েছিল। তারপরে উনি একটা যে মহিলা সমিতি থেকে টাকা পয়সা তোলে লেনদেন করে, সেখান থেকে আমাকে জানিয়েছিল উনি টাকা পয়সা ঠিকঠাকভাবে দিচ্ছিল না। সেক্ষেত্রে এটা জানি উনি ওখানে বাংলাদেশের লোকের সঙ্গে যাওয়া আসা করে, বাংলাদেশের লোক আসে ওনার কাছে। রবিবার থেকে আমরা এখনো পর্যন্ত রবিবার থেকে ব্যাপারটা? হ্যাঁ, ওইভাবে এখনো পর্যন্ত জিনিসপত্র আছে না এই ঘরে? হ্যাঁ, সে তো আছে বলে মনে হয়। স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি, পূর্ণিমাকে ভাড়া দেওয়ার তথ্য বাড়ির মালিক পঞ্চায়েত অফিসে দেয়নি। এজন্য বাড়ির মালিককে নোটিশ দেওয়া হবে। তবে কি এবার তদন্তকারীদের স্ক্যানারে আসবেন পূর্ণিমা? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।